আল্লাহর বরত্বের ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাক্তির বিশ্ব ইজতেমার প্রথম দিনে জুমার নামাজে মুসল্লির ঢল। মূল ময়দান ছাপিয়ে সড়ক অলিতে গলিতেও নামাজ আদায়, দিনের মেহনতে পরকালীন মুক্তিলাভের আশা। এত বড় একটা জুম্মার নামাজ আদায় করার তৌফিক দান করছে, বহুত বড় একটা সৌভাগ্যের ব্যাপার। সমস্ত মুসলমানের মধ্যে যে হামদরদ তৈরি হয়ে যায়, মহব্বত যে এটাই আমরা চাই আল্লাহ তাআলার কাছে। সবাইকে যেখানে যেভাবে আছে সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, আমরা যেন এই সামনে এই মেহনতকে আগায় নিতে পারি। গ্যাঞ্জাম ফাসাদ এই উম্মাদের মধ্যে যে বিভক্ত, উম্মাদ যেন এক হয়ে যায়, এটাই চাওয়া আল্লাহ তাআলার কাছে। বিশ্ব ইজতেমাকে জুরিয়া করি সমস্ত বিশ্বের মুসলমানদের হেদায়েতের ফসলা আল্লাহ তাআলা যেন করিয়া দেয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেতন বাড়ুক আর না বাড়ুক, কিন্তু প্রতি বছর ভর ভাড়া বেড়েই চলছে। সার্ভিস চার্জ যেটা এখন সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বছর বছর বাসা ভাড়া বাড়ানোর খড়গে জনজীবনে নাফিশ্বাস। জিম্মি ঢাকা চট্টগ্রামের ভাড়াটিয়ারা, আইনের তোয়াক্কা নেই বাড়িওয়ালাদের, নজরদারি বাড়ানোর তাগিদ। দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করবে জামাত, বললেন আমির। আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় মাঠে থাকবে পুলিশ, জানালেন ডিএমপি কমিশনার। এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শেষ দিনে অফারের ছড়াছড়ি, বেড়েছে ক্রেতা সমাগম, আরও একদিন সময় বাড়ানোর দাবি। আল্লাহর বরত্বের ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাক্তির বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনে জুমার নামাজে ঢল নামে মুসল্লির। মূল ময়দান ছাপিয়ে সড়ক অলিতে গলিতেও নামাজ আদায় করেন তারা, দোয়া করেন দেশ এবং জাতির মঙ্গলের জন্য। দিনের মেহনতে পরকালীন মুক্তিলাভের আশা ধর্মপ্রাণ মানুষের। এর আগে সকাল থেকে খিত্তায় খিত্তায় তালিমি বয়ান আর জিকির আসকারে মশগুল থাকেন তারা। তোহা খান তামিমের রিপোর্টে বিস্তারিত। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাক্তির। মহান রবের বড়ত্ব আর শ্রেষ্ঠত্ব প্রকাশে এ যেন এক মহাসম্মিলন। সিজদাবনত অসহায় বান্দা নিজেকে সঁপে দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন মহান রবের দরবারে। 160 একরের মূল ময়দান ছাড়াও জুমার নামাজে এই মহাসম্মেলনের ঢেউ ছড়িয়ে পড়ে আশপাশের রাস্তা ও অলিগলিতে। 58তম বিশ্ব ইজতেমার জুমার নামাজে অংশ নেন লাখো মানুষ। বড় এ জামাতে অংশ নিতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া করেন দেশ ও জাতির কল্যাণের জন্য। এত বড় একটা জুম্মার নামাজ আদায় করার তৌফিক দান করছে, এটা আল্লাহ তাআলার কাছে আমরা নেয়ামতের শুকরিয়া। সমস্ত মুসলমানের মধ্যে যে হামদরদ তৈরি হয়ে যায়, মহব্বত যে এটাই আমরা চাই আল্লাহ তাআলার কাছে। সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করব যেন সবাইকে যেখানে যেভাবে আছে সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এর আগে বাদ ফজর পাকিস্তানের শীর্ষ এক আলেমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। সকাল থেকে কুয়াশার চাদরে আড়াল থাকে সূর্য, বাতাস বাড়িয়ে দেয় শীতের তীব্রতা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে হয়ে ওঠে পরিবেশ। দিনের এ মেহনত যেন পরকালীন মুক্তি লাভের কারণ হয় সেই আশা অংশগ্রহণকারীদের। আমাদের যে হেদায়েতের ক্ষুধা, এই ক্ষুধাকে যেন আমরা বক্ষণ করতে পারি। আল্লাহর কাছে বলবো দেশে যেন শান্তি থাকে, দেশের জন্য দুঃশৃঙ্খলা না হয়। আর বিশ্ব ইজতেমাকে জুরিয়া করি সমস্ত বিশ্বের মুসলমানদের হেদায়েতের ফসলা আল্লাহ তাআলা যেন করিয়া দেয়। ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নেন 41 জেলা ও ঢাকার একাংশের মানুষ। ময়দানের আশপাশের এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লাখো মানুষের অংশগ্রহণে কিছুক্ষণ আগে জুমার নামাজ আদায় করলেন এখানকার ধর্মপ্রাণ মানুষ। একেবারে মূল ময়দান অর্থাৎ 160 একরের যে ময়দান, সেই ময়দান ছাপিয়ে আশপাশের যে সড়ক রয়েছে, প্রধান সড়ক রয়েছে, অলিগলি রয়েছে, সেই অলিগলিতেও কিন্তু যারা অংশগ্রহণকারী রয়েছেন, মুসল্লিরা রয়েছেন, তারা অবস্থান নিয়েছিলেন। এবং নামাজ শেষে তারা যে যার মতো করে যাদের গন্তব্য, সে গন্তব্যে ফিরে যাচ্ছেন। এবং এখানকার মুসল্লিরা যারা নামাজে অংশগ্রহণ করেছেন, জুমার নামাজে, তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন বৃহৎ জামায়াতে
অংশগ্রহণ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মহান সৃষ্টিকর্তার শুকরগুজার করেছেন। তারা বলছেন যে বিশাল জামাতে অংশগ্রহণ করতে পেরে তারা সৌভাগ্যবান মনে করছেন নিজেকে, এবং তারা দেশ ও জাতির জন্য যে কল্যাণ এবং যে দোয়া সেটি করেছেন। পাশাপাশি ব্যক্তি জীবনে যেই গুনাহ সেই গুনাহ থেকে মাফ তিনি চেয়েছেন, এবং পাশাপাশি যে মহান রবের যেই শুকর সেই শুকর তারা করেছেন। এবং কিছুক্ষণ আগেও একেবারে সিজদা অবনত ছিল মানুষ, লোকারণ্য ছিল এই এলাকায়। এখন কিন্তু যে যার মতো করে যে গন্তব্য সেই গন্তব্যে তারা ফিরে যাচ্ছেন। এবং বলে রাখি, সকাল থেকে যে ইস্তেমার কার্যক্রম সেই ইস্তেমার কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে, এবং এই ইস্তেমার কার্যক্রম জুমার নামাজের পরে কিন্তু আবারও যে বয়ান, বিভিন্ন ধরনের যে বয়ান, সে বয়ান শুরু হবে। আসরের নামাজের বিরতি হবে, আসরের নামাজের পরে আবারও বয়ান শুরু হবে। এরপর মাগরিবের সালাত আদায় করবেন এখানকার অংশগ্রহণকারীরা। এরপরে আবারও বয়ান শুরু হবে, বয়ানের পরে এশা নামাজের বিরতি, এশা নামাজের বিরতির পরে আবারও এশা নামাজের বিরতির পরে আবারও কিন্তু বিরতি, এশা নামাজের বিরতির পরে তারা পূর্ণ বিশ্রামে চলে যাবেন। এভাবে আজকে শুক্রবার অর্থাৎ জুমার নামাজের যে কার্যক্রম সেই কার্যক্রম চলবে। এভাবেই বলা যায় যে দিনের যে কার্যক্রম, ইস্তেমার যে কার্যক্রম, সেটি ধাপে ধাপে এক এক করে কিন্তু এভাবেই কিন্তু অনুষ্ঠিত হবে। বলে রাখি, আজকে বাদ ফজরের পরে আজকে যে দিনের কার্যক্রম সেটি শুরু হয়েছে, এবং এখানকার যারা মুসল্লি তারা বলছেন যে শুধুমাত্র দুনিয়ার কোনো লাভের জন্য তারা এখানে অংশগ্রহণ করেননি। আসলে পরকালীন মুক্তি তাদের একান্ত কাম্য, এবং এই যে ক্ষণস্থায়ী জীবন তারা আসলে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা বলছেন, এবং ক্ষণস্থায়ী জীবনের থেকে তাদের যে স্থায়ী জীবন, পরকালীন জীবন, সেই পরকালীন জীবনে তারা কিভাবে প্রস্তুতি নিতে পারেন এই ক্ষণস্থায়ী জীবন থেকে, সেই বিষয়টি তারা গুরুত্ব আরোপ করছেন। এবং তারা বলছেন যে কোনো মুহূর্তে মানুষের জীবন প্রদীপ নিভে যেতে পারে, যেভাবে আছেন সেইভাবেই কিন্তু এই যে মৃত্যুর জন্য প্রস্তুতি, সেই মৃত্যুর প্রস্তুতির কথা তারা বলছেন। এবং সবার চোখে মুখে আমরা একটি আত্মতৃপ্তি উপলব্ধি করেছি, সন্তুষ্টি উপলব্ধি করেছি, দেখেছি, এবং সবার মধ্যেই এই যে ইস্তেমায় অংশগ্রহণ করতে পেরে তাদের যে সন্তুষ্টি ভাব সেটি লক্ষ্য করা গেছে। পাশাপাশি লক্ষ লক্ষ মানুষের যে গণজামায়াত, এই জামায়াতে কিন্তু নিরাপত্তার যে ইস্যুটি সেটি আসলে গুরুত্ব হয়ে ওঠে, নিরাপত্তার ইস্যুটি কিন্তু বেশ গুরুত্ব বহন করে। এই জন্য তারা বলছেন যে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু বেশ বলা যায় যে কড়া প্রহরায় রয়েছেন, এবং কোনো ধরনের কোনো ফাঁকফোকর নিরাপত্তার মধ্যে তারা কিন্তু রাখেননি। বিশেষত আমরা দেখেছি গত কয়েকদিনে পুলিশ প্রধান, র্যাবের প্রধান এবং বিভিন্ন বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু টহল দিচ্ছেন, তারা দফায় দফায় বৈঠক করেছেন, এবং এখন পর্যন্ত আমরা দেখেছি প্রত্যেকটা ভবনের ছাদে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরা রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে, এখানে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে ড্রোনের মাধ্যমেও। তো এভাবেই বলা যায় যে পুরো একটি বৃহৎ কর্মযজ্ঞ চলছে। এই কর্মযজ্ঞে কিন্তু প্রশাসন সহ, সরকার সহ, এবং এখানকার যারা আয়োজক রয়েছেন তারাও কিন্তু 10,000 স্বেচ্ছাসেবকের মাধ্যমে যে আয়োজন, যে নির্বিঘ্ন করার জন্য সেই চেষ্টা তারা করছেন। তো কিছুক্ষণ আগে জুমার নামাজ আদায় হয়েছে, এখন মুসল্লিরা নামাজ শেষ করে তারা তাদের যে বাড়ির উদ্দেশ্যে ফিরেছেন, এবং কেউ এখানে থেকে গেছেন। তো এই ছিল টঙ্গী তুরাগতীর থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে। ফ্যাসিবাদী আমলে দেশের মানুষের জন্য দুঃস্বপ্ন ছিল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করবে জামাত। সকালে রাজধানীর মগবাজারে এক স্মরণ সভায় অংশ নিয়ে আমির বলেন, গত 1.5 দশক জামাতে ইসলামের কর্মীরা বাবা মায়ের জানাজায় পর্যন্ত শরিক হতে পারেনি। এমন হঠকারিতা ও ফ্যাসিবাদী কারোর জন্যই কল্যাণকর নয়। স্মরণ সভায় অংশ নিয়ে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশের সংসদীয় ইতিহাসের উজ্জ্বল অংশ হাফেজা আসমা খাতুন দেশের নারী সমাজে জামাতে ইসলামের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কোরআনের নিয়ামত তার বুকে ধারণ করা, জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না, সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। দেখে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি, একই পথে আর যেন কেউ পা না বাড়াই। হঠকারিতা, ফেসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না।
আওয়ামী লীগ কর্মসূচি দিতেই পারে, কিন্তু তা মোকাবেলায় পুলিশ মাঠে থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি তার। দুপুরে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, এসব কর্মসূচি ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দী আছে। তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। এবার অন্য প্রসঙ্গ। রাজধানীতে প্রতি বছর কোনো কারণ ছাড়াই বাড়ি ভাড়া বাড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে। আইনি বাধ্যবাধকতার তোয়াক্কা না করে নিজ নিয়মে বাড়ি ভাড়া বাড়িয়েই চলেছেন বাড়িওয়ালারা। লাগামহীন বাসা ভাড়া নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান ভাড়াটিয়ারা। অন্যদিকে নগরবিদ ও আবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভাড়া নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি এই খাত থেকে রাজস্ব আদায় করা গেলে লাভবান হবে সরকার। মেহেদি হাসানের রিপোর্ট। অতিরিক্ত জনসংখ্যার চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজধানী ঢাকা। বিভিন্ন পরিসংখ্যান বলছে ৩০৬ বর্গ কিলোমিটারের এই শহরের বর্তমান জনসংখ্যা ২ কোটিরও বেশি। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাসা ভাড়া। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে বছর বছর বর্ধিত বাড়ি ভাড়ায় নাভিশ্বাস উঠেছে কর্মজীবীদের। ৭ বছর যাবৎ চম্পাপালের বসবাস ধানমন্ডিতে। আয়ের সঙ্গে সঙ্গতি রেখে খুঁজতে বেরিয়েছেন বাসা। আমি ৪০,০০০ টাকা ভাড়া বাড়াবো, প্লাস তার সাথে সার্ভিস চার্জ, যেটা এখন সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কয়েক সপ্তাহ ধরে চড়ে থাকা মুরগির বাজারে দাম কমতে শুরু করেছে। তবে সুখবর নেই চালের দামে। শুল্ক কমিয়ে আমদানির পরও বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। বরাবরের মতো চালকল মালিক এবং আমদানিকারকদের দুষছেন পাইকারি বিক্রেতারা। মাসখানেক থেকে চড়ে থাকা চালের বাজারে সুখবর নেই রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতাদের কাছে। কেজি প্রতি ৬ থেকে ৮ টাকা বেড়ে যাওয়ার পর শুল্ক কমিয়ে আমদানির সরকারি উদ্যোগ কাজে আসেনি। চাহিদার উপরের দিকে থাকা মিনিকেট বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়, বিড়ি ২৮ বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়, আর নাজির শাল কিনতে গুনতে হচ্ছে ৮২ থেকে ৯০ টাকা। এলসিরা সরকারি মাধ্যমে করলে সবচেয়ে ভালো হয়। কোম্পানিরা করার কারণে এই কোম্পানিরা এই চালগুলো নিয়ে নিজেদের কোম্পানির ভিতরে ভরতেছে, এই কারণেই দামটা কমতেছে না। পারতেছে যারা কিনতেছে, আর যারা পারতেছে না তাদের তো সমস্যা। ভালো চাল তো ভাত খেতেই পারবে না, উপর থেকে ব্যবস্থা না নিলে এগুলো তো ঠিক হবে না। তবে কিছুটা স্বস্তি মিলেছে মুরগির বাজারে। গত সপ্তাহে ২০০ টাকার ব্রয়লার মুরগি সপ্তাহ ব্যবধানে ১৫ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকায়। কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে সোনালী মুরগির দামও। কমের কারণ হলো আপনার বিয়ে পিকনিক কমে গেছে, সামনে রমজান মাস আসতেছে, বেচা বিক্রি কম হবে, এই কারণে এখন আমরা খামারগুলো হালকা করতেছে। বাজারটা এভাবে কেন ওঠানামা করতেছে, একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকা উচিত। কারণ হয়তো ৫ টাকা আপ ডাউন হইতে পারে, কিন্তু একবারে ২০ টাকা ৫০ টাকা এভাবে আপ ডাউন করাটা আসলে অনেক আমাদের জন্য কষ্টকর। দাম কমতির খবর আছে মাছের বাজারেও। বড় আকারের মাছের দাম ১০০ থেকে ১৫০ টাকা কমার খবর জানাচ্ছেন বিক্রেতারা। তবে আসন্ন রমজানে বাড়তে পারে দাম। মাছের দাম কম, প্রত্যেক মাছ কেজিতে ১০০-২০০ টাকা কম। সামনে শবে বরাত আসতেছে, রমজান আসতেছে, একটু বাড়তে পারে। ক্রেতারা সবচেয়ে বেশি স্বস্তি পাচ্ছেন সবজির দামে। বেশিরভাগই মিলছে ২০ থেকে ৪০ টাকার মধ্যেই। পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কম বলে জানালেন বিক্রেতারা। ২০ টাকা, ২৫ টাকা, ৩০ টাকা, এর উপরে কোনো সবজি নাই। যেটা সর্বনিম্ন ভালো ওটা একটু দাম বেশি ভালো আর কি, ৫ টাকা বাড়তি। এখন সবজির দাম কম আছে পাইকারদের কাছে, বাস খুচরাতে আমরা ওটা মানে কম পাই না। রমজানে অবশ্যই দাম আমরা কম চাই। বাজারে ৫ টাকা কমে নতুন আলু পাওয়া যাচ্ছে কেজি প্রতি ২০ টাকায়, আর পেঁয়াজ মিলছে ৫০ টাকা কেজি দরে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, সময় গড়াচ্ছে, ভিড় বাড়ছে, কেনাবেচা বাড়ছে, ব্যস্ততা বাড়ছে, কিন্তু শুধুমাত্র সময় কমে যাচ্ছে। অর্থাৎ আর কিছুক্ষণ পর, ১ ঘন্টা ১.৫ ঘন্টা পর এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে সমাপনী অনুষ্ঠান শুরু হবে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে। যদি মেলা চলবে রাত 10টা পর্যন্ত, কিন্তু মেলার যে শেষের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়ে যাবে 4টার পর। কিন্তু আজকে সকাল থেকে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন এবং মেলার শেষ দিন, সব মিলিয়ে সকাল থেকে আসলে মেলার প্রবেশদ্বার খোলার পর থেকে মোটামুটিভাবে আমরা এখন ক্যামেরাতে যেভাবে দেখছি যে ভিড় বা মানুষ সমাগম, দর্শনার্থীর সমাগম, ঠিক এমনটা মোটামুটি সকাল থেকেই আছে। এবং প্রত্যেকটা দোকানে আমরা দেখছি যে তারা আসলে কিনে নেওয়ার একটা তাড়া রয়েছে। তারা এসেছেন সবার সাথে মেলায় সময় উপভোগ করতে, সেই সাথে কেনা, এবং তাদেরকে আসলে বিশেষ সুবিধাও দিচ্ছে বিক্রেতারা। তারা
বলছেন যে মেলার শেষ দিন উপলক্ষে তারা বিশেষ কোনো স্টল প্যাভিলিয়নে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ মূল্য ছাড় বাড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো স্টল প্যাভিলিয়ন আসলে আগের মতোই রয়েছে, অর্থাৎ তারা যে প্রথম থেকে মূল্য ছাড়টা দিয়েছে, তারা বলছে যে আসলে এই ছাড়টাই তারা যেটা শেষ দিকে দেওয়ার কথা ছিল সেটা তারা প্রথম থেকে দিয়ে রেখেছে। অর্থাৎ যে ছাড়ে পণ্য বিক্রির যে একটি রমরমা অবস্থা বাণিজ্য মেলায়, সেটি আমরা সকাল থেকে দেখছি। সেই সাথে যারা পণ্য কিনছেন তেমন মানুষ যেমন রয়েছে এই মেলা উপভোগ করতে আসা, অর্থাৎ মেলায় সময় কাটানো, অর্থাৎ মেলায় যে আনন্দ ঘন সময়, অর্থাৎ অনেক মানুষের সাথে অনেক পণ্যের দেখে এই যে সময় কাটানো, সেই সময়টাও উপভোগ করছেন আগতরা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার বিক্রেতাদের কিছুটা অভিযোগ রয়েছে যে তারা আগের মতো, অর্থাৎ গতবারের মতো বিক্রি করতে পারেনি, যেটি রাজনৈতিক যে একটি কারণ, সেই কারণ। তারপরেও যদি ভ্যাটের, যেটা আমরা সকালে বলেছি যে আসলে ভ্যাটের যে পরিসংখ্যান, ভ্যাট আদায়ের, ভ্যাট আহরণের, সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে গতবারের চেয়ে এইবার মেলা গতকালকে পর্যন্ত 1 কোটি টাকার বেশি পণ্য বিক্রি হয়েছে। তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই মুহূর্তে আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। কাল পর্দা উঠছে মাসব্যাপী অমর একুশে বইমেলার। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের মেলায় উস্কানিমূলক লেখা প্রকাশ ঠেকাতে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এছাড়া নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভির আওতায় থাকবে পুরো এলাকা। কেউ কাঠকাটায় ব্যস্ত, কেউ আবার দিচ্ছেন তুলির আঁচড়, কেউ তাকে তাকে সাজাচ্ছেন বই। ধীরে ধীরে সেজে উঠছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। হাতুড়ি, পেরেক আর রং তুলি নিয়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। তাদের কাজের গতি বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। বছরে একবার আসে তো মোটামুটি আনন্দ সহিত আমরা কাজ করি, ভালোই লাগে। অনেক ভালো লাগতেছে, কাজ করতেছি। তো চলে যাব, কাজ শেষ হয়ে যাবে 1 তারিখে, মেলা যখন উদ্বোধন হয়ে যাবে। বিগত কয়েক বছরের তুলনায় বাণিজ্যিক হবে এবারের মেলা, এমনটাই প্রত্যাশা প্রকাশকদের। পাঠক এবং লেখকরা তাদের সমাগমটা ভালো হোক, এই আশাবাদ নিয়ে আসলে আমাদের প্রতি বছরের বইমেলাটার আর কি শুরুটা হয়। একটা স্টল আসলে অনেকগুলো স্টলকে একসাথে পাবে, সেদিক থেকে এবার মেলা অন্যান্য বারের তুলনায় একটু বাণিজ্যিক হবে বলে আমরা আশা করি। পাঠকদের জন্য প্যাভিলিয়ন স্বরূপ আমাদের বিভিন্ন চমক থাকবে, যে চমকগুলো পাঠকরা আমাদের স্টলে আসলে পাবেন। শুক্রবার সকালে মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসেন ডিএমপি কমিশনার। জানান 24 ঘন্টা বিশেষ নজরদারির আওতায় থাকবে পুরো এলাকা। মেটাল ডিটেক্টর, আর্টসওয়ে, ম্যানুয়ালি মানুষের দেহ তল্লাশি, এগুলো চলবে। 15 বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, মাদক যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের ব্যাপক তল্লাশি থাকবে। কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আছে, এটার জন্য ওরা স্ক্যানিং করে, ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। এবারের বইমেলা হবে পলিথিন মুক্ত। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে জুলাই চত্বর, যেখানে ফুটিয়ে তোলা হবে গণঅভ্যুত্থানের চিত্র। ভাষার মাস ফেব্রুয়ারি, তার সঙ্গেই সঙ্গতি রেখে দ্বার খুলবে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। সেই প্রস্তুতি চলছে দিনভর নানা ব্যস্ততায়। লেখক, পাঠক ও প্রকাশকদের পদচারণায় মুখরিত হবে সাহিত্যাঙ্গন, উন্মোচিত হবে সৃজনশীলতার নতুন দ্বার। 16 বছরের স্বৈরশাসনের অবসানের পর নতুন বাংলাদেশের নতুন এই বইমেলার আয়োজন হবে ভিন্ন মাত্রার, সেই প্রত্যাশায় সকলের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বাংলা একাডেমিতে বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী মনির হোসাইন। প্রস্তুতির খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, ঠিক অল্প কিছুক্ষণ আগে বাংলা একাডেমি থেকে ঘোষণা করা হয়েছে বিকাল 3টার মধ্যে সকল স্টল এবং প্যাভিলিয়নকে তাদের যেই প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এবং যেহেতু 3টা বাজার আর অল্প কিছুক্ষণ বাকি আছে, সেক্ষেত্রে যে তোড়জোড় আসলে শুরু করেছেন স্টল এবং প্যাভিলিয়নের যেই শ্রমিকরা কাজ করছেন প্রস্তুতির, সেই প্রস্তুতি আসলে একদমই। আমরা এই মুহূর্তে আছি বাংলা একাডেমি প্রাঙ্গণে। সকাল থেকে আসলে সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন
এখন এই বাংলা একাডেমি প্রাঙ্গণের কথা যদি বলতে হয়, বাংলা একাডেমির প্রাঙ্গণের কিন্তু অধিকাংশ স্টলই সাজানো শেষ। আর আমরা জানি এই বাংলা একাডেমিতে কিন্তু অধিকাংশ সংস্থা এবং যে সরকারি সংস্থা সংগঠনগুলো আছে সেগুলো, এবং এখানে যেই মূল আকর্ষণ এবার আসলে মেলার যে জুলাই স্মৃতির যেই স্মৃতি ফলকগুলো আসলে দেখানো হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে একটি স্টল এখানে রয়েছে, সেখানে আসলে প্রদর্শন করা হবে যে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে ঘটে যাওয়া ঘটনাগুলো এখানে আমরা দেখেছি যেই 5 জুলাই থেকে শুরু করে 36 জুলাই পর্যন্ত তারা আসলে বিভিন্ন রঙে আসলে সাজিয়েছে, এবং অন্যান্য যেসব স্টল এখানে রয়েছে সেগুলোর আসলে কার্যক্রম চলছে, এখনো সাজানো গোছানো সেই কাজ চলছে। মোটামুটি অনেকটাই প্রস্তুত বলা চলে বাংলা একাডেমি প্রাঙ্গণ, যেই প্রাণের বইমেলা শুরু হচ্ছে আগামীকাল সেই বইমেলার জন্য। এবং আমরা আপনাদেরকে আসলে জানিয়েছিলাম যে দুপুর সকাল 11টার পর ডিএমপি কমিশনার এসেছিলেন মেলা প্রাঙ্গণে, তিনি পরিদর্শন করেছেন এবং যে নিরাপত্তা ব্যবস্থার কথা সেটি তিনি জানিয়েছেন, এবং নিরাপত্তার কথা আসলে যেটি বলেছেন এবং প্রথমবারের মতো যেটি নির্দেশনা দিয়েছেন যে এবার প্রথমবারের মতো বাংলা একাডেমির সামনের যে রাস্তা অর্থাৎ টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত যে সড়ক আছে এই সড়ক আগের মেলায় পুরোপুরি বন্ধ থাকতো, তবে এবার পুরোপুরি বন্ধ রাখা হবে না। যেই দিন মেলা চলবে অর্থাৎ মেলার সময়, সেই সময় আসলে এই রাস্তা বন্ধ থাকবে। এবং ডিএমপি কমিশনার আরও একটি নির্দেশনা দিয়েছেন এবং অনুরোধও করেছেন যে এবার যেহেতু প্লাস্টিক মুক্ত মেলা করতে চাচ্ছেন সেক্ষেত্রে মেলার যে প্রাঙ্গণ এবং মেলার যে স্টলগুলো সেগুলো প্লাস্টিক মুক্ত এবং পরিষ্কার রাখার জন্য অনুরোধ করেছেন দর্শনার্থী এবং লেখক প্রকাশকদের। তো এই ছিল বইমেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম বইমেলা প্রাঙ্গণে। দুপুরের সময় আরও থাকছে কোচের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্ব খতিয়ে দেখতে ইমরুল হাসানকে চেয়ারম্যান করে কমিটি গঠন বাফুফের, 7 দিনের মধ্যে জমা দিতে হবে প্রতিবেদন। চট্টগ্রাম নগরীর 21টি খাল খননে 10 কোটি টাকা বরাদ্দ থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। সুফল মেলেনি জলাবদ্ধতা নিরসনে 8.5 কোটি টাকা খরচ করেও। শুক্রবার 2টি খাল পরিদর্শনে গিয়ে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় সিটি মেয়র জানান, এবার প্রধান উপদেষ্টার তদারকিতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্প হাতে নেয় কর্তৃপক্ষ, যদিও 34টির মধ্যে 21টি এখনও খনন হয়নি। এর আগে নগরীর বিভিন্ন খাল পরিদর্শনে আসেন 3 উপদেষ্টা। এবার ছুটে এলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে চট্টগ্রামের বারোইপাড়া ও সুন্নিয়া মাদ্রাসা খাল পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। জানান, বিগত সরকারের আমলে জলাবদ্ধতা ও খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি ও লুটপাট হয়েছে। 21টি খাল খননে নতুন করে দেয়া হয়েছে 10 কোটি টাকা বরাদ্দ। জলাবদ্ধতা এগুলির দিকে কোনো খোঁজ করা হয়নি, ব্যাপক লুটপাটের শিকার হয়েছিল। আগামী বর্ষার আগে যেন এটা একদম চলে যাওয়ার মতন অবস্থা হয়, এই বর্ষার পরের বর্ষার আগে সেই জায়গায় আমরা নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। এ সময় মেয়র জানান, প্রধান উপদেষ্টার তদারকিতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় তৈরি হয়েছে। আমাদের সাথে সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা সহ অন্যান্য সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, তাদের সাথে একটা সমন্বয় এর মাধ্যমে আমরা কাজ করছি। আমরা আশা করছি এই সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 3 সংস্থার সমন্বয়ে 14,000 কোটি টাকা মেগা প্রকল্প হাতে নেওয়া হয়। ইতিমধ্যে 8,500 কোটি টাকা খরচ হলেও দৃশ্যমান হয়নি উন্নয়ন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শীতের শেষ দিকেও উত্তরের জনপদে কমেনি দাপট। হাড় কাঁপানো শীতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শীতের শেষ সময়ে এসে কাঁপছে উত্তরাঞ্চল। কুয়াশায় মোড়ানো রাত আর হাড় কাঁপানো ঠান্ডায় কাহিল উত্তরের জনপদ। ভোরেও কুয়াশার দাপটে প্রকৃতি জবুথবু, 1 হাত দূরের বস্তুকেও দেখা পাওয়া দুর্লভ। প্রচন্ড শীত, খুব কষ্টকর জীবনযাপন করার। আমরা কাজে বাড়তে পারতেছি না। গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়তেছে কুয়াশা। হঠাৎ করে এমনভাবে কুয়াশা পড়ে গেছে
যে কিছু দেখা যাচ্ছে না। তাপমাত্রার পারদ অঞ্চল ভেদে ওঠানামা করলেও মৃদু শৈত্যপ্রবাহে শীতের দুর্ভোগ সীমাহীন। সবচেয়ে বেশি বিপাকে হিমালয় কন্যা পঞ্চগড়বাসী। প্রতিদিনই 10 ডিগ্রি নিচে তাপমাত্রা বিরাজ করছে। শুক্রবার তাপমাত্রা ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস। যে ঠান্ডা, যে কুয়াশা, যে শীত, নদীর জেলা কাম করে মোটামুটি 1 ঘন্টাও কাম করিয়া পারে। এমনভাবে কুয়াশা পড়ছে যেন কোনো কিছু দেখা যাচ্ছে না। 50 ফিট থেকে 100 ফিট পর্যন্ত আমাদের যেতে হলে লাইট জ্বালিয়ে যেতে হচ্ছে। এদিকে রাজধানীতে শুক্রবার সকালে দেখা মেলেনি সূর্যের। হিম পরিবেশে প্রকৃতির চঞ্চলতায় ভাটা পড়লেও মানুষের কর্মব্যস্ততায় বিন্দুমাত্র ছেদ পড়েনি। আবহাওয়া অফিস বলছে আকাশ মেঘলার কারণে সূর্যের আলো দেখা যাচ্ছে না। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও নোয়াখালীর কোথাও কোথাও হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের কোথাও কোথাও 2-1 জায়গায় বিশেষ করে বৃষ্টি অথবা হালকা বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি অলরেডি হয়েও গেছে। কুমিল্লাতে আমরা 1 মিলিমিটার রেকর্ড করেছি। নোয়াখালীতেও 1 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে। বাংলাদেশের একটা সাইডে মেঘ আছে, মেঘাচ্ছন্ন, আর একটা এলাকায় আছে কুয়াশা। লাবিব হাসান, সময় সংবাদ। উন্নয়নশীল দেশের তালিকা থেকে বেরিয়ে আসার পর পেটেন্ট কেনার বাধ্যবাধকতায় বাড়তে পারে ওষুধের উৎপাদন খরচ, যার প্রভাব পড়বে স্বাস্থ্য ব্যয়ে। সাধারণ মানুষের চাওয়া নাগালের মধ্যেই যেন থাকে জীবন রক্ষাকারী এই উপাদানের দাম। MS আরিফিনের রিপোর্ট। বার্ধক্যজনিত ব্যথার চিকিৎসা নিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছেন 56 বছর বয়সী আব্দুল মান্নান। জানান, মুদি দোকান চালিয়ে 5 সদস্যের সংসার সামলে স্বামী স্ত্রীর দরকারি ওষুধ কিনতে মাসে গুনতে হয় 7 থেকে 8 হাজার টাকা। তাই ওষুধের দাম বাড়া নিয়ে থাকেন শঙ্কায়। গরিব মানুষের তো রোগ বেশি হয়, কারণ তারা নিয়মিত খাইতে পারে না, নিয়মিত চলতে পারে না, এই জন্য হাঁটু কোমরের বল পানা সমস্যা সৃষ্টি। তাহলে এটা সরকারের বলেন যে এটার ওষুধের নিম্ন যেন আসে। পরিসংখ্যান ব্যুরো বলছে, বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যয় 73 ভাগই যায় নিজের পকেট থেকে। যদিও উন্নত বিশ্বে এই ব্যয় মাত্র 17 ভাগ, বাকিটা বহন করে সরকার। স্বল্পোন্নত দেশ হওয়ায় নেই মেধাস্বত্ব আইনের বাধ্যবাধকতা, ফলে ওষুধ তৈরির ফর্মুলা কিনতে হয় না বাংলাদেশকে। এতে কিছুটা বাঁচে উৎপাদন খরচ। অ্যারাউন্ড 25% মেডিসিন প্যাটেন্ট প্রোটেক্টেড এবং এগুলি একটু কস্টলি মেডিসিন। তো সেই প্যাটেন্টেড মেডিসিনটা বাংলাদেশ যেহেতু এলডিসি উইদাউট লাইসেন্স উৎপাদন করতে পারে। আফটার গ্রাজুয়েশন যেটা হবে যে তারা লাইসেন্স ছাড়া আর সেটা উৎপাদন করতে পারবে না। 2026 সালে এলডিসি থেকে বেরিয়ে গেলে এই সুবিধা থাকবে না। তখন পেটেন্ট কিনতে গুনতে হবে বাড়তি টাকা, যার প্রভাবে বাড়তে পারে ওষুধের দাম। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সরকারি নীতি সহায়তা প্রদানের মাধ্যমে যাতে প্যাটেন্ট প্রোডাক্টগুলো আমরা দ্রুততম সময়ে আমরা এখানে রেজিস্ট্রেশন নিতে পারি, তাহলে আমরা এই পণ্যের উৎপাদন কলাকৌশল আমরা শিখে যাব। অবশ্য গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড বলছে, পেটেন্ট কিনতে হয় এমন ওষুধের সংখ্যা অনেক কম, তাই সার্বিকভাবে দাম বাড়ার শঙ্কা নেই। যদি এমন হয় পেটেন্ট আছে বিদেশে, যে ওষুধগুলো আমরা বাংলাদেশে তৈরি করতে পারছি না, তার মানে সেই ওষুধগুলো আমরা এখনও আমদানি করছি, আর এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও আমরা আমদানি করব, কাজে সেখানে কোনো তফাৎটা হবে না। এইটা তখনই হতে পারে যদি আমার সক্ষমতা থাকে বাংলাদেশে এটা তৈরি করতে, কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে বলে আমি করতে পারছি না, সেই ক্ষেত্রে আমার সমস্যা হবে। আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে গেল বছর মেধাস্বত্ব আইন থেকে 2032 সাল পর্যন্ত অব্যাহতির আবেদন করলেও তাতে সাড়া পায়নি বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে শুরু দ্বন্দ্বের, এরপর সময়ের সঙ্গে জলঘোলা হয় আরও। পিটার বাটলারের চুক্তি নবায়নের পর সেই দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নিল। ব্রিটিশ কোচের অভিযোগ, বাইরের ষড়যন্ত্রে অস্থিতিশীল করা হচ্ছে ড্রেসিং রুম, কাঠগড়ায় তুলেছেন সাবেক কোচ ছোটনকে। যদিও ফুটবলারদের একযোগে চলা অভিযোগ, প্রতিবাদ, প্রশ্ন তৈরি করেছে বাটলারের টিম সামলানো নিয়ে। দেশের ফুটবলে যতটুকু সাফল্য এসেছে তার সিংহভাগই এনে দিয়েছেন নারী ফুটবলাররা। ব্যাক টু ব্যাক সাফ জয়ের নজির গড়েছেন সাবিনা সানজিদারা। তবে হঠাৎ সেই সাজানো বাগান লণ্ডভণ্ড হওয়ার উপক্রম। দেশের ফুটবলে প্রথমবারের মতো কোচের পদত্যাগ দাবিতে একাট্টা নারী ফুটবলাররা হুমকি দিয়েছেন অবসরের। কিন্তু পিটার বাটলারের সঙ্গে কেন বিরোধ ফুটবলারদের? এর শুরুটাই বা কোথায় হয়েছিল? এর জন্য অবশ্য ফিরে যেতে হবে গেল বছরের অক্টোবরে কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপে। সে সময় মিডফিল্ডার মনিকা চাকমা দাবি করেছিলেন কোচ সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না। তার অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয় বাংলাদেশ দলে। একটা সময় মনে হয় গ্রুপ পর্বের গণ্ডি পার হতে পারবে না মেয়েরা, যদিও শেষ পর্যন্ত আসরের শিরোপা ঘরে তোলে বাংলাদেশ দল। মেয়েদের এমন অভিযোগের প্রেক্ষিতে বাইরের কারো ইন্ধন আছে বলে দাবি করেন পিটার বাটলার।
কিন্তু সাফল্য এনে দেওয়ার পরও মেয়েরা মেনে নিতে পারেননি বাটলারকে। এই ইংলিশকে তারা কোচ হিসেবে চান না, কিন্তু বাফুফে সেটাকে গুরুত্ব না দিয়ে বাটলারের সঙ্গে 2 বছরের চুক্তি নবায়ন করে। নতুন চুক্তির পর কোচ কাজ শুরু করতে বাংলাদেশে আসার পরই বেঁকে বসেন মেয়েরা। বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি, উৎপীড়ন সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন নারী দলের ফুটবলাররা। তাদের দাবি, কোচের আচরণ দলের মধ্যে মারাত্মক উদ্বেগের সৃষ্টির পাশাপাশি ক্যাম্পে বিষাক্ত পরিবেশ তৈরি করেছে, যাতে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফুটবলাররা। খেলোয়াড়ী জীবনে ওয়েস্ট হ্যামের হয়ে ইপিএল খেলেছেন পিটার বাটলার, আছে কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা। এই ইংলিশের ফুটবল প্রজ্ঞা নিয়ে হয়তো প্রশ্ন তোলার সুযোগ নেই, কিন্তু একটা দলের অধিকাংশ খেলোয়াড় যখন আওয়াজ তুলেছেন তার বিরুদ্ধে, নিশ্চিতভাবেই অভিযোগগুলোর সত্যতা আছে। কালক্ষেপণ না করে ফুটবল ফেডারেশনের উচিত দ্রুতই এর সমাধান করা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আল্লাহর শ্রেষ্ঠত্বের ধ্বনিতে মুখর তুরাক্তির বিশ্ব ইজতেমার প্রথম দিনে জুমার নামাজে মুসল্লির ঢল, দিনের মেহনতে পরকালীন মুক্তি লাভের আশা। গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে রাজধানীতে ছাত্র শিবিরের গণমিছিল, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করবে জামাত, বললেন আমির। বেতন বাড়ুক আর না বাড়ুক, কিন্তু প্রতি বছর ঘর ভাড়া বেড়েই চলছে। সার্ভিস চার্জ যেটা এখন সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বছর বছর বাসা ভাড়া বাড়ানোর খড়গে জনজীবনে নাভিশ্বাস। জিম্মি করে ঢাকা চট্টগ্রামের ভাড়াটিয়াদের আইনের তোয়াক্কা নেই বাড়িওয়ালাদের, নজরদারি বাড়ানোর তাগিদ। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।